Welcome everybody to today's class on research framework and methodology. Research framework মানে a research design. A research design is conceptual framework through which research is conducted. An appropriate research design depends upon the purpose of the study and the research question to be solved. In fact, a research design is roadmap to carry out any research. যারা তৈরি করেছেন প্রপোজাল অলরেডি তারা তো জানেনই এটা। তো কমন কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন এটা সাধারণত ব্রডলি দুই রকম হয়, নন ইন্টারভেনশন বা নন এক্সপেরিমেন্টাল অর অবজারভেশনাল ডিজাইন, যেখানে কোনো ইন্টারভেনশন থাকবে না, আর ইন্টারভেনশন অর এক্সপেরিমেন্টাল ডিজাইন যেখানে ইন্টারভেনশন থাকবে। কমন কোয়ালিটেটিভ ডিজাইন অর মেথড এর মধ্যে পার্টিসিপেটরি অবজারভেশন, ফোকাস গ্রুপ ডিসকাশন, ইন ডেপথ ইন্টারভিউ, কি ইনফরমেন্ট ইন্টারভিউ এবং কেস স্টাডি। এখানে কোয়ালিটেটিভ ডিজাইনের ক্ষেত্রে খেয়াল করেন যে এখানে কোনো মেজারেবল, ওইভাবে মেজারেবল কিছু নাই, অনেকটা লিটারারি উত্তর। যেমন ফোকাস গ্রুপ ডিসকাশন, একজন কথা বলবে, সেই কথাটাকে নোট করে নিতে হবে। ইন ডেপথ ইন্টারভিউতে কিছু প্রশ্ন দিবে, প্রশ্ন করলে উত্তর দিবে, ব্যাখ্যা দিবে, কারণ বলবে, সেগুলোকে নোট করে নেওয়া। তাহলে এখানে নন কোয়ান্টিটেটিভ মানে কোয়ালিটেটিভ বিষয়কে রিসার্চের আওতায় আনা হয় এই ধরনের ডিজাইন। আমরা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চের যে ডিফারেন্স আগে পড়েছি, যে অ্যাপ্রোচ কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড এবং অপারেশনাল ডেফিনেশন ফিক্স করে তারপরে সেটা করা হয়, কিন্তু কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে হলিস্টিক, পারসন স্টাডিড ইন দেয়ার সোশ্যাল এনভায়রনমেন্ট, রিসার্চার পজিশন অবজেক্টিভ, ডিটাচড অ্যাজ ডিস্টেন্ট অবজারভার। আর কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে ক্লোজ পার্সোনাল কন্টাক্ট এন্ড ইন্টারেকশন। Type of data, quantitative research is quantitative, showing statistical evidence of relationship between variable. On the other hand, qualitative research is data qualitative, description of the person and their actions and behaviors. Data analysis confirms or rejects hypotheses regarding relationship, and here provides insight into a finer meaning of personal behavior. Merits advantage give concrete baseline information for planning, intervention or measuring change after a program. In qualitative research, it improves understanding of why people behave in certain way or how people feel about certain thing. That is any health intervention. তো আমরা ডিজাইনিং যখন কোনো রিসার্চ ডিজাইন করব, তখন what area will be benefited from my study, what will be depth of my research work, and what will be the time frame. Clarifying the above points, researcher should choose the most suitable design for his study out of several commonly used research design. Selecting design depends upon the type of problem to be investigated, the existing knowledge about the problem, and resource available for the research. তাহলে রিসার্চ ডিজাইন বা ফ্রেমওয়ার্ককে ব্রডলি দুই ভাগে ভাগ করা হয়, যেখানে এক্সপেরিমেন্ট থাকবে বা ইন্টারভেনশন থাকবে সেটা এক্সপেরিমেন্টাল স্টাডি, যেখানে থাকবে না সেটা অবজারভেশনাল স্টাডি। এক্সপেরিমেন্টাল স্টাডি আবার দুই রকম, ট্রু এক্সপেরিমেন্টাল, যখন ইন্টারভেনশন থাকে, একটা কন্ট্রোল গ্রুপ থাকে এবং র্যান্ডমলি পেশেন্ট সিলেক্ট করা হয় বা সাবজেক্ট সিলেক্ট করা হয়, তখন সেটাকে ট্রু এক্সপেরিমেন্টাল স্টাডি বলা হয়। কিন্তু যদি র্যান্ডমাইজেশন অথবা কন্ট্রোল গ্রুপ কোনো একটার ঘাটতি থাকে, তখন সেটাকে বলা হয় কোসি এক্সপেরিমেন্টাল স্টাডি। অন্যদিকে অবজারভেশনাল স্টাডি চার রকমের: এক্সপ্লোরেটরি, ডেসক্রিপটিভ, কম্পারেটিভ অর অ্যানালাইটিক এবং ক্রস সেকশনাল। কম্পারেটিভ অর অ্যানালাইটিক আর আবার কয়েক রকম আছে, ক্রস সেকশনাল কম্পারেটিভ, তারপরে কেস কন্ট্রোল, কোহর্ট, হিস্টোরিক্যাল কোহর্ট
ecological study, etc. প্রথমে আমরা দেখি ক্রস সেকশনাল স্টাডি কি। In cross sectional study, data are collected from subjects at one time. আপনারা যেটা করছেন বা ডক্টর নোমান যেটা করছে, এগুলো বেশিরভাগই একবার ডাটা নিচ্ছি আমরা পেশেন্ট থেকে, তার মানে ক্রস সেকশনাল স্টাডি। ইট ইজ ডিজাইন টু ডিটারমাইন হোয়াট ইজ হ্যাপেনিং নাও, এখন কি ঘটছে সেটা দেখার জন্য ডিজাইন করা হয়। ক্রস সেকশনাল স্টাডি ইজ অলসো কল প্রিভ্যালেন্স স্টাডি, কারণ এটা দিয়ে ডিজিজের প্রিভ্যালেন্স বের হয়ে আসে। Here the subjects are selected and information is obtained over a short period of time from present status, whether they have the disease or not. Purpose of cross-sectional study is to see the prevalence of some disease and factors associated with the disease. Cross-sectional study design যদি আমরা খেয়াল করি, তাহলে সাবজেক্ট সিলেক্টেড ফর দ্য স্টাডি, সিলেক্ট করার পরে তাদের দুইটা গ্রুপে ভাগ হবে, একটা হচ্ছে উইথ আউটকাম বা উইথ ডিজিজ, আর একটা উইদাউট আউটকাম বা উইদাউট ডিজিজ। এবং এখানে অনসেট অফ স্টাডি সিলেকশন থেকে শুরু করে ফরওয়ার্ড, অর্থাৎ এটা যখন আমি শুরু করব সেখান থেকে কিছু সময় সামনের দিকে যাবে বা কিছু সময় সামনের দিকে যাবে, ওই সময়ের মধ্যে আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে একবার করে তথ্যটা নিব। ক্রস সেকশনাল স্টাডির অ্যাডভান্টেজের মধ্যে এটা সিম্পলেস্ট ফর্ম অফ অবজারভেশনাল স্টাডি, less time is required and less expensive, provide information on prevalence, used for chronic diseases, and can study exposure and outcome at the same time, may provide clue to hypothesis generation. Disadvantage আছে, এটা prone to bias, not good for rare diseases, not good for disease with short duration and high fatality, provide very little information about natural history of disease. Cross sectional study কি কারণে ইউজ হয়? To find out the prevalence of disease, to find out the factors associated with the disease, and to measure current health status. Now case control study. Case control study begins with presence or absence of disease. Look backward in time to detect the possible risk factors or causes. Also called retrospective study or backward looking study. Sample is selected on the basis of presence or absence of disease or outcome. Cases have disease or outcome and controls do not have the disease or outcome. Purpose of case control study is to find out the risk factor of the disease. এখানে ডিরেকশন অফ ইনকোয়ারি উল্টা, বর্তমান থেকে শুরু হয়ে পিছনের দিকে যাবে। আমরা কেস নিব, মানে যার ডিজিজ আছে তাকে নিব, যার ডিজিজ নাই তাকে নিব, তারপরে পিছনের দিকের হিস্ট্রি নিয়ে সে কি কি রিস্ক ফ্যাক্টরে আগে এক্সপোজ ছিল পূর্বে সেটা বের করব। এখানে ডিরেকশন অফ ইনকোয়ারি ব্যাকওয়ার্ড, এই জন্য এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড লুকিং স্টাডি। Three distinct features of case control study. Both exposure and outcome have occurred before the start of the study. আমি স্টাডি শুরু করার আগেই এক্সপোজার এবং আউটকাম ঘটে যাবে। The study proceeds backward from effect to cause. It uses a control or comparison group to support or refute an inference. Basic steps of case control study. Selection of case and control, তারপরে ম্যাচিং। কেস এবং কন্ট্রোল একই ধরনের হতে হবে, একই বয়স, একই সেক্স, একই এলাকার লোক হতে হবে, এই ম্যাচিংটা রাখতে হবে। মেজারমেন্ট অফ এক্সপোজার, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন। কেস কন্ট্রোল স্টাডির অ্যাডভান্টেজ, এটা রিলেটিভলি ইজি টু ক্যারি আউট, র্যাপিড এন্ড ইনএক্সপেন্সিভ কম্পেয়ার্ড উইথ কোহর্ট স্টাডি, রিকোয়ার কম্পারেটিভলি ফিউ সাবজেক্টস, অল্প কিছু সাবজেক্ট নিয়ে এটা করা যায়। Particularly suitable to investigate rare disease or diseases about which little is known. But a disease which is rare in generation may not be rare special exposure group. No risk to subject. এই স্টাডি করতে গেলে সাবজেক্টের কোনো ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল রিস্ক নাই। Allows the study of several different etiological factors.
at the same time, that is smoking, physical activity, personality characteristics, microaggression, এরকম একই সাথে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর বের করে নিয়ে আসা যায়। Risk factors can be identified, rational prevention and control program can be established. No attrition problem because case control studies do not require follow up of the individual into future, অর্থাৎ ফলো আপে লস্ট হবে এরকম কোনো বিষয় নাই। ইথিক্যাল প্রবলেম মিনিমাল, যেহেতু রিস্ক নাই, ইথিক্যাল প্রবলেম মিনিমাল। ডিসঅ্যাডভান্টেজ যদি দেখি তাহলে এখানেও বায়াসের চান্স থাকে। অনেক সময় একই রকম কন্ট্রোল গ্রুপ খুঁজে পাওয়া যায় না। আমরা কেস কন্ট্রোল স্টাডি দিয়ে কোনো ইনসিডেন্স মেজার করতে পারি না, শুধু রিলেটিভ রিস্ক ব্যবহার করতে পারি। ডু নট ডিস্টিংগুইশ বিটুইন কজেস এন্ড অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর, নট সুইটেড টু ইভালুয়েশন অফ থেরাপি অর প্রোফাইলেক্সিস অফ ডিজিজ। অ্যানাদার মেজর কনসার্ন ইজ রিপ্রেজেন্টেটিভনেস অফ কেস এন্ড কন্ট্রোল। আমরা যে কেস কন্ট্রোল সিলেক্ট করব সেগুলো পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হতে হবে, না হলে প্রবলেম। কেস কন্ট্রোল স্টাডি করা হয় টু ফাইন্ড আউট দ্য রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ এ ডিজিজ, to study rare diseases or diseases with long latent period, to find out the association between exposure and outcome. এরপরে দেখি কোহর্ট স্টাডি। Here all subjects are observed over certain period of time to see the effect of risk factors or exposure. আচ্ছা, কোহর্ট স্টাডি বোঝার আগে আমরা কোহর্ট কাকে বলে এটা দেখি। A cohort is a group of people who have something in common and who remain part of a group over an extended period of time. তাহলে কোনো একটা বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের গ্রুপ, যে গ্রুপের মধ্যে ওই বৈশিষ্ট্যটা দীর্ঘ সময় পারসিস্ট করে। যেমন কারো বার্থডে যদি 1 জানুয়ারি হয়, ওই 1 জানুয়ারি যাদের বার্থডে তারা সবাই একটা কোহর্ট, এবং এই 1 জানুয়ারি বার্থডে তাদের জীবদ্দশা পর্যন্ত ওইটাই থাকবে। এরকম যে বৈশিষ্ট্য দীর্ঘ সময় পারসিস্ট করে, এরকম কোন বৈশিষ্ট্য সম্পন্ন পপুলেশন গ্রুপই হচ্ছে কোহর্ট। In cohort study, the researchers select the subject at onset of the study and then determine whether they have risk factors or whether they are exposed to risk or not. This study proceeds from cause to effect. এখন আমরা cohort study দেখি। Here all subjects are observed over certain period of time to see the effect of risk factors or exposure. The purpose of cohort study is to find out the risk factors and incidence of disease. Other name of cohort study, এটাকে prospective study বলে, তারপরে longitudinal study বলে, incidence study বলে যেহেতু ডিজিজের ইনসিডেন্স বের হয়ে আসে, এবং ফরওয়ার্ড লুকিং স্টাডি বলে যেহেতু ডিরেকশন অফ স্টাডি হচ্ছে বর্তমান থেকে ভবিষ্যতে। কোহর্ট স্টাডি আবার 3 রকম হতে পারে। প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি, যেটা বর্তমান থেকে ভবিষ্যতের দিকে। রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি, যেটা কোনো একটা অতীতের ঘটনা ওই আগেই ঘটে গিয়েছে, ওই সময়ে গিয়ে বর্তমানের দিকে তদন্ত করা, এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি। আবার আরেকটা হতে পারে রেট্রোপ্রসপেক্টিভ কোহর্ট স্টাডি, অর্থাৎ অতীতের ঘটনা ওইটার অবজারভেশন শুরু করে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের দিকেও কিছু দূর চলবে, এরকম স্টাডি হচ্ছে রেট্রোপ্রসপেক্টিভ স্টাডি। কোহর্ট স্টাডির ডিজাইন দেখলে তাহলে প্রথমে একটা কোহর্ট সিলেক্ট করতে হবে। সেই কোহর্টের মধ্যে কিছু সাবজেক্ট থাকবে এক্সপোজ টু রিস্ক ফ্যাক্টর, কিছু সাবজেক্ট থাকবে আনএক্সপোজ টু রিস্ক ফ্যাক্টর। যারা আনএক্সপোজ তারা হচ্ছে কন্ট্রোল, আর যারা সাবজেক্ট তারা হচ্ছে এক্সপোজ। পরে এদেরকে দীর্ঘ সময় অবজারভেশনের পরে আউটকাম পাওয়া যাবে যে কাদের ওই ডিজিজটা হয়েছে কাদের হয়নি।
কন্ট্রোল গ্রুপে কাদের হয়েছে কাদের হয়নি, আবার সাবজেক্ট গ্রুপে কাদের হয়েছে কাদের হয়নি এটা বের হয়ে আসবে, এবং ডিরেকশন অফ ইনকোয়ারি ফরওয়ার্ড। হিস্টোরিক্যাল কোহর্টের বেলায় রেকর্ড সিলেক্টেড ফর দ্য স্টাডি, অর্থাৎ অতীতের কোনো একটা ঘটনা তার রেকর্ড সংগ্রহ করে তারপরে সামনের দিকে যাওয়া, বাকি জিনিস একই রকম। অ্যাপ্লিকেশন অফ কোহর্ট স্টাডি টু ফাইন্ড আউট দ্য রিস্ক ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ disease and to find out the incidence, prognosis and natural history of disease. Advantage of cohort study: can estimate multiple outcome of a single exposure, less prone to bias, suitable for rare diseases, can measure incidence of the disease. আমরা যদি পপুলেশন কে ফলো আপ শুরু করি তাহলে রেয়ার ডিজিজ হইলেও সেটা বের হয়ে আসবে, এজন্য এটা সুইটেবল ফর রেয়ার ডিজিজেস। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন এটা মোর এক্সপেন্সিভ, time consuming and require large sample size, not suitable for rare disease, and loss during follow up is common. যখন দীর্ঘ সময় ফলো আপ করতে হবে তার মধ্যে কিছু মানুষ ওই জায়গা থেকে চলে যাবে, কিছু মানুষ মারা যাবে, এসব কারণে লস টু ফলো আপ ইজ ভেরি কমন। কেস কন্ট্রোল স্টাডি এবং কোহর্ট স্টাডির যদি আমরা কম্পারিজন করি, তাহলে আমরা দেখতে পাবো যে কেস কন্ট্রোল স্টাডিতে এটা প্রসিড ফ্রম ইফেক্ট টু কজ, কোহর্ট স্টাডিতে প্রসিড ফ্রম কজ টু ইফেক্ট। It starts with disease, it starts with exposure. Test whether cases occur frequently in person with disease other than without disease. Test whether disease occur more frequently in exposed person than non-exposed person. Usually involves fewer subjects. Cohort study involves large number of subjects. Yield results quickly. Cohort study the result delayed. Suitable for studying rare diseases. Suitable for studying rare exposure. Estimate odds ratio. কেস কন্ট্রোল স্টাডি থেকে আমরা অডস রেশিও বের করি, আর কোহর্ট স্টাডি থেকে রিলেটিভ রিস্ক রেশিও এবং অ্যাট্রিবিউটেবল রিস্ক বের করি। ক্যান নট yield information about more than one disease, can yield information about more than one disease, relatively inexpensive or relatively expensive. Experimental design of study: in experimental study, individuals are randomly allocated to at least two groups. One group is subjected to intervention, that is experimental group, and another group is control group. Three criteria for experimental design: intervention or manipulation, control and randomization. এই তিনটা বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা true experimental study বলি। True versus quasi experimental study: if all the three criteria, that is intervention, control and randomization, are present, then it is true experimental study. If one or two criteria of three are absent, then it is called quasi experimental study. এই যে একটা quasi experimental study ডিজাইন, এখানে স্টাডি গ্রুপ, ইন্টারভেনশন, তারপরে স্টাডি গ্রুপের রেজাল্ট দেখবো, কন্ট্রোল গ্রুপ ও ইন্টারভেনশনের আগে এবং পরে, পরে এই দুইটার ইন্টারভেনশনের পরে কি আউটকাম হয় দুইটার কম্পেয়ার করবো। এটাই হচ্ছে quasi experimental study with two groups। আবার quasi experimental study একটা গ্রুপের মধ্যেও হতে পারে, যে আমরা স্টাডি গ্রুপ ইন্টারভেনশন করলাম, তারপরে তাদের অবস্থা দেখলাম। ধরলাম কোনো একটা বিষয়ের নলেজ শুরুতে কত ছিল, তারপর তাদেরকে এডুকেশন দেয়া হলো, এডুকেশন পাওয়ার পরে কত হলো, তাহলে আগের স্কোর এবং পরের স্কোর আমরা তুলনা করতে পারি। এখানে কিন্তু কোনো কন্ট্রোল গ্রুপ নাই, একই গ্রুপ ইন্টারভেনশনের আগে এবং পরে কম্পেয়ারের আওতায় আনা হচ্ছে। এই ধরনের স্টাডিকে বলে বিফোর আফটার স্টাডি। ক্লিনিক্যাল ট্রায়াল ইজ দ্য প্ল্যান্ড এক্সপেরিমেন্ট অন হিউম্যান বিং। এটা দুই ধরনের আছে, আনকন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল, that is no control group, আর একটা হচ্ছে কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল, কন্ট্রোল গ্রুপ ইজ প্রেজেন্ট। এই কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল আবার পাঁচ রকমের: কনকারেন্ট অর প্যারালাল ক্লিনিক্যাল ট্রায়াল,
non-concurrent or historical control clinical trial, self-control clinical trial, crossover clinical trial এবং factorial design clinical trial। এটা হচ্ছে একটা প্যারালাল বা কনকারেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালের ডিজাইন, যেখানে সাবজেক্ট দুই ভাগে ভাগ করা হলো, এক্সপেরিমেন্টাল এবং কন্ট্রোল। পরে ইন্টারভেনশনের পরে দেখা গেল কার কি হয়েছে, ডিজিজ হয়নি। একই সাথে দুইটা গ্রুপকে অবজার্ভ করা হচ্ছে, এই কারণে এটাকে প্যারালাল বা কনকারেন্ট কন্ট্রোল গ্রুপ বলা হচ্ছে। নন কনকারেন্ট অর হিস্টোরিক্যাল কন্ট্রোল ট্রায়াল, এখানে সাবজেক্ট সিলেক্ট করে দেখলাম কার ওই ডিজিজটা হয়েছে হয়নি, আর কোন একটা প্রিভিয়াস স্টাডি থেকে দেখলাম যে ওইটার কারণে কার ডিজিজ হয়েছে হয়নি, পরে দুইটার কম্পেয়ার করলাম। এখানে পার্থক্য হচ্ছে যে একটা গ্রুপ আগে অবজার্ভ করা হয়েছে আর আরেকটা গ্রুপকে পরে অবজার্ভ করা হয়েছে, একই সাথে দুইটা গ্রুপকে অবজার্ভ করা হয়নি। এই জন্য এটা নন কনকারেন্ট অর হিস্টোরিক্যাল কন্ট্রোল ট্রায়াল। ক্রস ওভার ক্লিনিক্যাল ট্রায়াল, এটা হচ্ছে যে কিছু সাবজেক্টকে সিলেক্ট করলাম, তাদেরকে কন্ট্রোল এবং এক্সপেরিমেন্টাল গ্রুপে ভাগ করলাম, ইন্টারভেনশন করলাম, পরে আউটকাম দেখলাম। দেখার পরে কিছু সময় বাদ দিয়ে এই কিছু সময়টাকে বলে ওয়াশ আউট পিরিয়ড। এই সময় পরে আবার আমরা উল্টিয়ে দিব, যেটা আগে এক্সপেরিমেন্টাল গ্রুপ ছিল সেটাকে কন্ট্রোল গ্রুপ করব, যেটা কন্ট্রোল গ্রুপ ছিল সেটাকে এক্সপেরিমেন্টাল গ্রুপ করব, করে তারপরে আবার ইন্টারভেনশন করব, আউটকাম দেখে আবার কম্পেয়ার করব। অর্থাৎ যদি এমন হয় যে দুইবার এক্সপেরিমেন্টাল স্টাডি করা হয়, একবার যে গ্রুপকে কন্ট্রোল ধরা হয়েছিল আরেকবার সেই গ্রুপকে ধরা হবে এক্সপেরিমেন্টাল গ্রুপ। প্রথমবার যাদেরকে এক্সপেরিমেন্টাল গ্রুপ ধরা হয়েছিল তাদেরকে ধরা হবে কন্ট্রোল। এইভাবে দুইবার স্টাডি করে যদি কম্পেয়ার করা হয় সেটা হলো ক্রস ওভার ক্লিনিক্যাল ট্রায়াল। ফ্যাক্টোরিয়াল ডিজাইন ক্লিনিক্যাল ট্রায়াল, এটা হচ্ছে যে পার্টিসিপেন্টকে দুই ভাগে ভাগ করা হয়, একটাতে ইন্টারভেনশন বা অ্যাক্টিভ সাবস্টেন্স দেয়া হবে, আরেকটাতে প্লাসেবো দেয়া হবে, পরে দুইটার তুলনা করা হবে। র্যান্ডমাইজ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়ালের স্টেপ হলো, মেইন স্টেপ গুলো হলো এনরোলমেন্ট করতে হবে পেশেন্ট, র্যান্ডমলি অ্যালোকেট করতে হবে গ্রুপে, তারপরে ইন্টারভেনশন করতে হবে, ফলো আপ করতে হবে, তারপরে রেজাল্ট অ্যানালাইসিস করতে হবে। র্যান্ডমাইজ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল আইডিয়ালি হচ্ছে এরকম: রেফারেন্স পপুলেশন বা টোটাল পপুলেশন থেকে র্যান্ডমাইজেশনের মাধ্যমে স্টাডি পপুলেশন সিলেক্ট করব, সেখান থেকে র্যান্ডমাইজেশনের মাধ্যমে অথবা ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা পার্টিসিপেন্ট সিলেক্ট করব, পরে র্যান্ডমলি পার্টিসিপেন্টকে দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করব, সেটা কি, একটা হবে স্টাডি গ্রুপ আর একটা কন্ট্রোল গ্রুপ। পরে ফার্স্ট গ্রুপের ডাটা কালেকশন করব, সেকেন্ড গ্রুপের ডাটা কালেকশন করব, ইন্টারভেনশন করব, আবার আরেকবার ডাটা কালেকশন করব এবং এই দুইবার ডাটা কালেকশনের মধ্যে কম্পেয়ার করে দেখব যে কার কি পরিবর্তন হয়েছে। আরসিসিটি কখন ইউজ হয়? টু ফাইন্ড আউট দ্য ইফেক্টিভনেস অফ ড্রাগ, ট্রিটমেন্ট, প্রসিডিউর, ডায়েট। কোন একটা ট্রিটমেন্ট কাজ করছে কিনা, ওষুধটা কাজ করছে কিনা সেটা খুঁজে দেখার জন্য এই আরসিসিটি করা হয়। টু ইভালুয়েট অল্টারনেটিভ ট্রিটমেন্টস, টু ইভালুয়েট রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, টু ডেসক্রাইব দ্য সোশ্যাল কজ টু ডিসক্রাইব দ্য কজ ইফেক্ট রিলেশনশিপ। অ্যাডভান্টেজ হচ্ছে এটা বেশি রিলায়েবল এবং ভ্যালিড, ক্যান কন্ট্রোল কনফাউন্ডিং ভেরিয়েবলস বাই র্যান্ডমাইজেশন and ensure causality and temporality. Temporality মানে হচ্ছে timing of information about cause and effect. Whether the information about cause and effect was assembled at the same time point or whether information about cause was generated before or after immunization.
ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এক্সপেরিমেন্ট করার সময় অনেক সময় ইথিক্যাল প্রবলেম হয়, যে আমি একটা গ্রুপকে ট্রিটমেন্ট দিচ্ছি আর একটা গ্রুপকে দিচ্ছি না, এটা ইথিক্যালি ঠিক না, এরকম প্রবলেম অ্যারাইজ করে। নন কমপ্লায়েন্স ইজ মোর, অনেকে রাজি হয় না। লস টু ফলো আপ ইজ অলসো কমন, এবং এটা এক্সপেন্সিভ এন্ড অফেন নিড মোর টাইম। র্যান্ডমাইজেশন এবং ব্লাইন্ডিং কাকে বলে? র্যান্ডমাইজেশন মানে বাই লটারি বা র্যান্ডম নাম্বার টেবিল বা সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কম্পিউটার দিয়ে করতে হবে। ব্লাইন্ডিং হচ্ছে যে কনসিলমেন্ট, অর্থাৎ রিসার্চার অথবা পেশেন্ট অথবা যে ডাটা অ্যানালাইসিস করবে সে জানবে না কোন গ্রুপে কারা আছে, কারা কন্ট্রোল গ্রুপ, কারা এক্সপেরিমেন্টাল গ্রুপ, এটা সে জানবে না। এরকম যদি হয় সেটা হচ্ছে ব্লাইন্ডিং। এখন এই ব্লাইন্ডিং বিভিন্ন রকম হতে পারে। ব্লাইন্ডিং হচ্ছে কনসিলমেন্ট অফ গ্রুপ অ্যালোকেশন from one or more individuals involved in a clinical trial. সিঙ্গল ব্লাইন্ড হচ্ছে unknown to participant, যারা ওই রিসার্চে অংশগ্রহণ করছে সাবজেক্ট, তারা যদি না জানে যে কে কোন গ্রুপের ইন্টারভেনশন পাচ্ছে, তাহলে হচ্ছে সিঙ্গল ব্লাইন্ড স্টাডি। যদি unknown to participant and researcher, পার্টিসিপেন্টও জানে না, রিসার্চারও জানে না কোন গ্রুপ কি পাচ্ছে, এরকম হলে ডাবল ব্লাইন্ড। আর ট্রিপল ব্লাইন্ড হচ্ছে unknown to participant, researcher and to the person who is evaluating the machine. Opposite to blind trial হচ্ছে open label trial. এরপরে পরের অংশ হচ্ছে মেথোডোলজি। আমরা জানি যে মেথোডোলজিতে এই স্টাডির ডিজাইন কি সেটা লিখতে হয়। ডিউরেশন অফ স্টাডি, অর্থাৎ কোন পিরিয়ডে স্টাডিটা করবে সেটা লিখতে হয়। প্লেস অফ স্টাডি, কোথায় স্টাডিটা করা হচ্ছে সেই এরিয়া বা সেই প্রতিষ্ঠানের নাম। স্টাডি পপুলেশন বা আমার স্টাডি রেসপন্ডেন্ট কারা। স্যাম্পল সাইজের ক্যালকুলেশনটা দেখাতে হবে। স্যাম্পলিং টেকনিক, কিভাবে স্যাম্পলিং করতে হয় সেটা জানাতে হবে। তারপরে ডাটা কালেকশন টুল, কি টুল ইউজ করে আমি ডাটা কালেকশন করব, কোশ্চেনিয়ার, চেকলিস্ট, ফর্ম, না কি আমি ইউজ করব। মেথড অফ ডাটা কালেকশন, আমি কি ইন্টারভিউ নিব, নাকি কোশ্চেনিয়ার অ্যাডমিনিস্ট্রেট করব, নাকি ফোকাস গ্রুপ ডিসকাশন করব, এরকম মেথোডোলজি গুলো সিলেক্ট করতে হয়। ডাটা অ্যানালাইসিসের একটা প্ল্যান করে রাখতে হয় এবং ইথিক্যাল ইমপ্লিকেশনস। তো থ্যাংক ইউ, আজকের ক্লাসে এটুকু ছিল। এগুলো আসলে ওই রিভিশন ক্লাস আগেরই। তো যারা যারা থিসিস এর আইআরবি ক্লিয়ারেন্স পেয়েছেন তারা এখন চেষ্টা করেন ডাটা কালেকশন করে তারপরে আপনারা থিসিসের ডাটা এন্ট্রি করে অ্যানালাইসিস করা শুরু করবেন, যাতে যখনই পরীক্ষা শুরু হয় তাড়াতাড়ি সব পরীক্ষা দিতে পারেন। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানেই থাকুক। আল্লাহ হাফিজ।